কিছুদিন আগে জ্বালানি মন্ত্রী একটি কথা বলেছেন যে আমরা দেশের মধ্যেই আমাদের যে জ্বালানিগুলো রয়েছে আমাদের নিজস্ব সেগুলো ব্যবহার না করা পর্যন্ত আমরা আমদানির দিকে যাব না। আমাদের দেশে যেই পরিমাণ জ্বালানি রয়েছে তা আমাদের চাহিদা আসলে কতটুকু পূরণ করতে সক্ষম, এবং সেটা তো স্বল্পকালীন উত্তোলনের কোনো সুযোগ নেই। দেশের যে ব্যবস্থা আছে আমরা যদি বিবেচনা নিই, গ্যাসের একটা সম্ভাবনা অবশ্যই আছে, কারণ আমরা পুরোপুরি এক্সপ্লোর করিনি। আমরা আসলে আমাদের গ্যাসের প্রোডাকশন 16, 17 বা 18-র দিকে সর্বোচ্চ লেভেলে ছিল। হ্যাঁ, সেই পিক থেকে তারপরে এটা ফল করে। তো সেই পর্যায়ে আমাদের বিনিয়োগের ঘাটতি ছিল, তো সেটা আমরা সাফিসিয়েন্ট ড্রিলিং করিনি। সেটা যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো আমরা সেই লেভেলটা ধরে রাখতে পারতাম, তাহলে গ্যাসের এই ক্রাইসিস যেটা সেটা। এখানে কিন্তু একটি অভিযোগ আছে যে বিগত সরকারের সময় আমদানি ধরে রাখার জন্য, অর্থাৎ অনেকের হয়তো স্বার্থ এখানে জড়িত ছিল, আমদানি ধরে রাখার জন্য ইচ্ছে করেই নিজস্ব যে সম্পদগুলো রয়েছে সেগুলো উত্তোলনের দিকে মনোযোগ দেওয়া হয়নি। এটা আসলে কতটুকু এখানে বাস্তবসম্মত? দেখুন, ইনসাইড ইনফরমেশন তো আমার কাছে নেই। আমি যেটা বাহির থেকে যেটা দেখি বা আমি ডাটা ভিত্তিক যে অ্যানালাইসিস বা অন্য কিছু যেটা দেখি, আমি যে প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমার ধারণা হচ্ছে যে আমাদের বাজেটে সাফিসিয়েন্ট অ্যালোকেশন ছিল না কখনোই জ্বালানি খাতের জন্য। কারণ আমরা সবসময় দেখেছি গত এক দশক বা তারও বেশি সময়ে 90% বা তারও অনেক বেশি বিদ্যুৎ খাতের অ্যালোকেশন থাকতো, এবং খুবই যৎসামান্য পরিমাণে অ্যালোকেশন থাকতো এনার্জি সেক্টরে। তো সেই অ্যালোকেশনটা যদি বাড়ানো যেত, আরেকটি বিষয় হচ্ছে বাপেক্সেরও সাফিসিয়েন্ট ড্রিলিং করার সেই সক্ষমতা আছে কিনা সেটাও দেখার বিষয়। আর আমাদের যে অফশোরের যে ড্রিলিং, হ্যাঁ, সেটাও আমরা সময় মতো করতে পারিনি, যে কারণে আমাদের গ্যাসের এই সমস্যা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট আমরা যদি সময় মতো এটা করতে পারতাম, এবং সেই সাথে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় লসও হচ্ছে। হ্যাঁ, গ্যাস সেক্টরে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে যথেষ্ট পরিমাণ গ্যাস লস হচ্ছে, এবং এটা বছরই লস হচ্ছে। একসময় এটা 9-10% ছিল, সেটা কমে 7% এসেছিল, আবার এটা 7.9% গিয়েছে গত অর্থ বছরে। কাজেই এই জায়গাগুলো ম্যানেজ করা, প্লাস ডিমান্ড সাইডে এফিসিয়েন্সি বাড়ানোর যে সুযোগ, সেগুলোকে আসলে সিরিয়াসলি নেওয়া, আরও সিরিয়াসলি। অবশ্যই এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট হয়েছে, আরও সুযোগ আছে, সেগুলোকে ট্যাপ করা। সব কিছু যদি আমরা করতে পারতাম এবং নবায়নযোগ্য জ্বালানির যদি একটা সিগনিফিকেন্ট সক্ষমতা এই মুহূর্তে করে ফেলতাম, অবশ্যই আমাদের আমদানি নির্ভরতার এই পর্যায়ে আমরা যেতাম না। আপনি একটি বিষয় বলছিলেন যে আমাদের গ্যাসের যে আসলে লস হচ্ছে, সিস্টেম লস বলতে পারেন, যেটা আমাদের বিদ্যুতের ক্ষেত্রেও রয়েছে, প্রায় 9-10%। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা আসলে স্ট্যান্ডার্ড কত শতাংশ মূলত হয়ে থাকে? এটা ভালো প্রশ্ন করেছেন। বিদ্যুৎ খাতে আমাদের গত অর্থ বছরে ছিল 10.13% ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস। আমরা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছি, এটা স্বীকার করতে হবে। যদি এই ডাটাটা অ্যাকুরেট হয়ে থাকে তাহলে আমরা ইমপ্রুভ করেছি সিগনিফিকেন্টলি। কারণ হচ্ছে এটা 33%, 40% ছিল 2-3 দশক আগে। সেখান থেকে এই পর্যায়ে আসাটা সিগনিফিকেন্টলি ভালো, খুবই ভালো বলতে হবে, এবং ভারতের তুলনায় আমরা বেশ এগিয়ে আছি এই জায়গায়। কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যদি আমরা বিবেচনায় নেই, যেটা আমার রিসেন্ট স্টাডিতেও এসছে 7 দিন আগে, গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 8% একটু নিচে, 7.95% মতো। আর উন্নত দেশ যারা, তাদের অ্যাভারেজ হচ্ছে জাস্ট 6% একটু বেশি। কাজেই আমার মনে হয় প্রথম স্টেপ হবে বিদ্যুৎ খাতে 8% দিকে নিয়ে যাওয়া। 2% যদি আমরা সাশ্রয় করতে পারি, সেটা কিন্তু 2000 গিগাওয়াট আওয়ার, তার মানে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয়ের সুযোগ। তারপরে এটা গ্র্যাজুয়ালি আমরা সেই 6%-এর দিকে যদি যাই, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, এবং আরেকটু বেশি ভালো হবে সামনের দিনগুলোতে। কারণ হচ্ছে আমাদের বিদ্যুতের কনজাম্পশন বাড়ছে। সো এখন 1,01,000 গিগাওয়াট আওয়ার হচ্ছে কনজাম্পশন, একসময় 1,20,000 হবে। তো 1,20,000-এর 2-3% মানে কিন্তু আরও বেশি। তো সেটা বিবেচনায় নিয়ে এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে। আর গ্যাস সেক্টরের ক্ষেত্রে যেটা বলছেন, সেটা যে 7.95%, সেটা রিপোর্টেড, এর চেয়ে বেশি হতে পারে। ইনসাইডার যারা আছেন তারা বলে আরও বেশি। আমি ধরে নিলাম 7.95%। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের প্রায় 70 বিলিয়ন কিউবিক ফিটের উপর বেশি গ্যাস অপচয় হচ্ছে, যেটা আমরা গত অর্থ বছরে যে আমদানি করেছি তার 1/4 এবং এর আর্থিক মূল্য হচ্ছে এই ক্রাইসিসের আগের মূল্যের সাথে তুলনা করলে এটা 0.7 বিলিয়ন ডলার, অনেক পরিমাণ। আর এখনকার যদি প্রাইস চিন্তা করে তাহলে $1 বিলিয়ন উপরে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা অবভিয়াসলি 2% নিচে থাকা উচিত, এবং 2% নিচে যদি আনতে পারি, তাহলে আমরা এই প্রি ক্রাইসিস পিরিয়ডের দাম চিন্তা করলেও $500 বিলিয়ন আমরা সেভ করতে পারি। তার মানে আসলে যে গ্যাসের যে উৎপাদন কিংবা এখানে বাড়ানোর চেয়ে যদি আমরা এর অপচয়টার দিকেও মনোযোগ দেই, তাহলে আমাদের জাতীয় গ্রিডে অন্ততপক্ষে 2-3% যুক্ত হতে পারে। না, অবভিয়াসলি আপনি দেখেন 50 মানে হচ্ছে 130-140 মিলিয়ন কিউবিক ফিট পার ডে যোগ করা সম্ভব। তবে এটা কোনোটা একটার অল্টারনেটিভ না, প্যারালাল চালাতে হবে। মানে এখানে আমার নিজস্ব গ্যাস বাড়াতে হবে, অন্যদিকে লসগুলো কমাতে হবে।
আচ্ছা, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে কথা চলে এসেছে এবং সেখানে প্রায় 17 থেকে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর একটি আলোচনা চলছে। এই সময় যখন মুদ্রাস্ফীতি আমাদের প্রায় চরমে, এই সময় বিদ্যুতের দাম বাড়ানোর এটা আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে এখানে? দেখুন, সময়ের যে বিষয়টা, এটা হয়তো গভর্নমেন্ট এবং রিলেটেড যারা তারা বলতে পারবে। অবভিয়াসলি ইনফ্লেশনের কারণে লোকজন হার্ডেস্ট হিট বলা চলে, তাই না? এটা এখন না, শুধু এটা আসলে চলছেই। ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পর থেকে মোটামুটি সাস্টেইন করছে একটা হাই ইনফ্লেশন। এটা খুবই খারাপ সময় বলা চলে, এবং সেই সাথে এলপিজির দাম যেভাবে বেড়েছে, হ্যাঁ, পার্টিকুলারলি যারা লোয়ার ইনকাম স্ট্রাটার লোকজন, তাদের জন্য এটা খুবই কঠিন হয়ে গেছে। সে অবস্থায় এটা আসলে সময়টা পারফেক্ট না। কিন্তু আমরা যদি আমাদের বিদ্যুৎ খাতের সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, তাহলে আমাদের উৎপাদন বা বিবিডি যে দামে কিনছে আর যে দামে বিক্রি করছে, এই দুটোর মাঝে 5 টাকার উপর একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তো এই 5 টাকার উপরের ডিফারেন্সটা গভর্নমেন্ট কীভাবে কমাতে চাচ্ছে আমি সেটা জানি না। গভর্নমেন্ট এর আগে তো 3-4 বার বাড়িয়েছে, 2024-ও বাড়িয়েছে, 23-ও 3 বার বাড়িয়েছে, সব মিলে বোধহয় 4 বার বাড়িয়েছিল বা 5 বার। তো তাতে কিন্তু আমাদের উৎপাদন খরচ কমেনি, কিংবা আমাদের ভর্তুকি কমেনি, বরং বেড়েছে। কাজেই এখানে দুইটা জিনিস বিবেচনায় নেওয়া উচিত। আমাদের কিছু মূল্য বাড়াতে হবে, এবং বাকি অংশটা যেন আমরা ইনএফিসিয়েন্সি যে জায়গাটায় আছে, এবং ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ক্যাপাসিটি পেমেন্ট, ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ সাবসিডি, সেটাও মিনিমাইজ করতে হবে। সাথে এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কথা বল, লসের কথা বলে, এটা একটু কমানো, এবং আদার যে ইয়েগুলো আছে, যেমন গ্যাসের ক্ষেত্রে কি হয়েছে, যথেষ্ট গ্যাস দিতে না পারার কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট কিছু উৎপাদন খরচ অ্যাবনর্মালি বেড়ে গেছে। যেমন কিছু পাওয়ার প্ল্যান্ট 6 টাকায় উৎপন্ন করেছে গত অর্থ বছরের বিদ্যুৎ, আবার কিছু পাওয়ার প্ল্যান্ট 17 টাকায় করেছে, কারণ ওটা চলেছে 75%-এর উপরে প্ল্যান্ট ফ্যাক্টরে, সে 6 টাকায় উৎপাদন করেছে, আর যেটা 25-30% চলেছে সে 16 টাকা 17 টাকায় বিদ্যুৎ উৎপাদন করেছে। কাজে এই যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে? কারণ আমরা সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাই দিতে পারছি না, এবং এটা যদি পারসিস্ট করে, মানে আমরা যদি সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাই আগামীতেও দিতে না পারি, এবং নতুন সক্ষমতা তৈরি হচ্ছে, তার মানে কি হবে? সারপ্লাস ক্যাপাসিটি বসে থাকবে, আপনাকে বসে বসে ভর্তুকি দিতে হবে, অনেক বেশি খরচ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম।